সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। নুসরাত ফারিয়া আটক, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় রিমান্ডে। ভারতের পদক্ষেপের উত্তাপ, নয়া চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। সেবা দিয়ে জনগণের মন জয় করতে হবে, জানান ডিএমপি কমিশনার। রাজস্ব সংস্কার আন্দোলনে নতুন মোড়, কলম বিরতি অব্যাহত। মানবিক সহায়তা করিডোর সিদ্ধান্তে বিতর্কের ঝড়, আইনি ও নিরাপত্তা প্রশ্নে সংশয়। হায়দ্রাবাদের অগ্নিকাণ্ডের বিভীষিকা, ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 17। মুস্তাফিজুর রহমানের ডেথ ওভারে ইতিহাস, 300 ডট বলের সাফল্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকায় সিনেমার জনপ্রিয় আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অপ্রত্যাশিতভাবে আটক হয়েছেন। তার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার অভিযোগে ভাটারা থানায় একটি মামলা দায়ের রয়েছে। এই মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। রোববার বাংলাদেশ বিমান থেকে থাইল্যান্ডের একটি ফ্লাইটে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তার গতিপথ রোধ করে। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মামলার কারণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং ভাটারা থানায় জিজ্ঞাসাবাদ চলবে। নুসরাতের বিরুদ্ধে থাকা মামলার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এই মামলায় তার জিজ্ঞাসাবাদ হবে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাটি এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি ভারতের নতুন পদক্ষেপের কারণে বাংলাদেশি পোশাক সহ কিছু পণ্য প্রবেশে স্থলবন্দরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ভারতের পদক্ষেপের উত্তাপে নয়া চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। এই অবস্থায় বিশ্বাসের জায়গা থেকে কিছু জানার অপেক্ষায় আমরা আছি, এমনটাই জানালেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বললেন, আমরা এখনও অফিসিয়ালি কিছু জানি না, তথ্য পাওয়ার পরেই সিদ্ধান্ত নেব। সরকারি সংস্থাগুলো বিশ্লেষণ চালিয়ে যাচ্ছে, পরিস্থিতি বুঝে নেওয়ার পর আমরা করণীয় ঠিক করব। তার বিশ্বাস, সমস্যা দেখা দিলে আলোচনা করে সমাধান খুঁজে নেবে দুই দেশের কর্মকর্তারা। এই পরিস্থিতির মধ্যে ভোক্তা ও উৎপাদনের স্বার্থে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশাবাদী থাকছেন তারা। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সামনে তিনি এই কথা বলেন। শনিবার জানানো হয়, বাংলাদেশ থেকে সরাসরি এই পণ্যসমূহ এখন থেকে নাভা সেবা ও কলকাতা সমুদ্র বন্দরে আনা যাবে। অন্যদিকে ভারত থেকে নেপাল ও ভুটানে রপ্তানি হওয়া পণ্যগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আমরা এখনও অফিসিয়ালি ভারতের পদক্ষেপটা সম্বন্ধে জানি না। সোশ্যাল মিডিয়া এবং নিউজ রিপোর্ট থেকে আমরা দেখেছি যে ওনারা কিছু স্থানীয় বন্দরে, ল্যান্ড বন্দরে, স্পেশালি আমাদের আখাউড়া বা ডাউকি সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো, বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয়গুলো আমরা নির্দিষ্ট করব। আমাদের এখানে খুব বেশি যে আসবাবপত্র যায় তা না। এক নাম্বার, আমাদের গার্মেন্ট শিল্প একটা বড় পরিমাণ ভারতে যায় এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এটা আমরা প্রতিযোগিতার সক্ষমতাই আমাদের রপ্তানিগুলো হয়। সো এটা দুইজনের জন্যই একটা লাভজনক প্রক্রিয়া বিষয়। সো নিশ্চয়ই আমরা মনে করি যে আমাদের যে ভারত নিজেও একটা টেক্সটাইল বা বস্ত্র শিল্পে একটা সমৃদ্ধ দেশ, তারপরেও যখন আমাদের দেশ থেকে এই রপ্তানিগুলো হয়, এটা আমাদের প্রতিযোগিতার সক্ষমতার উপরে ভিত্তি করেই হয়। সো আমরা আশা করি যে উভয় দেশের ভোক্তা এবং উৎপাদনের স্বার্থে এটা চলমান থাকবে। রাজারবাগ পুলিশ লাইন্সের প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশাল গ্র্যান্ড মাস্টার প্যারেডের মাধ্যমে প্রতিফলিত হয় পুলিশের শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলার দৃঢ় সংকল্প। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের প্রধান শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তার ভাষণে স্পষ্ট, জনগণের মন জয় করার জন্য দরকার কেবল পরিষ্কার ও আইনানুগ সেবা। তিনি বললেন, দেশের জন্য ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।
সকালবেলায় এই প্যারেডের সূচনায় সুসজ্জিত বাদক দলের সশস্ত্র সালাম ও বিভিন্ন ইউনিটের অফিসারদের পরিদর্শন ছিল এক অনন্য দৃশ্য। প্যারেডের মূল লক্ষ্য হল অফিসার ও ফোর্সদের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বাড়ানো। ডিএমপি কমিশনারের ভাষ্য, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী, যেখানে আইন ও বিধির বাইরে কোনো কাজের সুযোগ নেই। এভাবেই তারা নিজেদের পেশাগত উচ্চতা ধরে রাখেন। রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। অর্থনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো যখন এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিলের দাবিতে চলমান কলম বিরতি কর্মসূচি অব্যাহত রাখা ঘোষণা দেওয়া হয়েছে। এই আন্দোলনের মূল লক্ষ্য হল টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করা, একটি ন্যায়সঙ্গত ও স্থিতিশীল অর্থনৈতিক ভবিষ্যতের জন্য অপরিহার্য বলে মনে করেন সংগঠনের নেতারা। এদিকে দুপুরের খবরে জানা যায়, সরকারের পক্ষ থেকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আন্দোলনকারী এনবিআর কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলোচনার জন্য রাজি হয়েছেন। আগামী মঙ্গলবার বিকেল 3:30টায় অর্থ মন্ত্রণালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে সংস্কার ঐক্য পরিষদ থেকে জানা গেছে, তাদের কাছে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পৌঁছায়নি। ফলে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত অটুট থাকছে। রোববার বিকেলে কলম বিরতি কর্মসূচি শেষে এমন ঘোষণা দিয়েছে সংস্কার ঐক্য পরিষদ। 18 মে 2025 রবিবার সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত 6 ঘন্টা কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে এবং জাতীয় রাজস্ব বোর্ডে স্বতঃস্ফূর্তভাবে কলম বিরতি পালন করা হয়। এতে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। দেশের স্বার্থে রাজস্ব ব্যবস্থার যুগোপযোগী ও টেকসই সংস্কারের কেবল জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের দাবি নয়, বরং করদাতা সমাজ, ব্যবসায়ী সমাজ, সিভিল সোসাইটি সহ সকল অংশীজনের দাবি। গুরুত্বপূর্ণ অংশীজনদের মতামত গ্রহণ না করে, সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ না করে এবং তা আলোচনা পর্যালোচনার সুযোগ না দিয়ে সবাইকে অন্ধকারে রেখে নজিরবিহীন দ্রুততা ও গোপনীয়তার সাথে অধ্যাদেশ জারি করা হয়েছে। আমরা বলছি, এই সংস্কার হতে হবে বাস্তবমুখী, অংশীজনের মতামত ভিত্তিক এবং কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা, অভিজ্ঞতা সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে। আমাদের দাবি আদায় হলে আমরা নির্ধারিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময় কাজ করে অনিষ্পন্ন কার্যক্রমসমূহ সম্পন্ন করতে। অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুসারে মানবিক সহায়তা পাঠানোর জন্য মিয়ানমারের রাখাইন প্রদেশের সঙ্গে নতুন করিডোর বা প্যাসেজ চালুর ঘোষণা দেওয়ায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তের নৈতিকতা, আইনি ভিত্তি ও দীর্ঘমেয়াদী স্বার্থের সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক দলগুলো। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার বা ক্ষমতা কতটা তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি কোন আইনের আওতায় এই করিডোর চালু হচ্ছে তা স্পষ্ট নয়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মিয়ানমারের সামরিক জান্তা ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির চলমান সংঘাতের প্রেক্ষিতে নিরাপত্তা বিশ্লেষকেরা রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, মিয়ানমারে জান্তা সরকার ও আরাকান আর্মি ছাড়াও দেশটির ওপর প্রভাব আছে এমন আঞ্চলিক সব পক্ষ একমত না হলে জাতিসংঘের তত্ত্বাবধানে এমন করিডোর বাস্তবায়ন করা সম্ভব হবে না। বিশ্বের বিভিন্ন জায়গায় হওয়ায় মানবিক করিডোর শেষ পর্যন্ত মানবিকের সীমাবদ্ধ রাখা যায়নি, বরং মানবিক ইস্যুর সঙ্গে পরবর্তী সময়ে সামরিক নানা বিষয় যুক্ত হয়ে পড়েছে। এছাড়া দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে এ ধরনের সিদ্ধান্ত নিতে গেলে ফলাফল নেতিবাচক হতে পারে। রাখাইনে করিডোর দিলে বাংলাদেশ কিভাবে উপকৃত হবে? এমন প্রশ্নে সরকারের এক কূটনীতিক বলেন, রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছেন, এখনও আসছেন, যাওয়াটা তো একই রকম হতে পারে না। সরকারের আরেক কূটনীতিক মনে করেন, রাখাইনে করিডোর দেওয়া না দেওয়া জাতীয় ঐক্যের বিষয়। দেশের রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার দরকার আছে। মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকেও ঐক্যমত্যে পৌঁছাতে হবে। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, ভূ রাজনৈতিক দ্বন্দ্ব এবং সংখ্যাজনিত পরিস্থিতি বিবেচনার বাইরেও রাখাইনে চীন ও ভারতের বিপুল অর্থনৈতিক বিনিয়োগ রয়েছে।
বঙ্গোপসাগরের আশেপাশে চীন ও ভারতের তৃতীয় পক্ষের উপস্থিতি ভালোভাবে না নেওয়ার সম্ভাবনা বেশি। নিরাপত্তার প্রশ্নে দেশ দুটি হয়তো চাইবে না বাংলাদেশ হয়ে রাখাইনে করিডোর যাক বা তৃতীয় কোনো পক্ষে এই অঞ্চলে এসে পড়ুক। এবি নিউজ টেক্সট রিপোর্ট। প্রাচীন ঐতিহ্যের শহর হায়দ্রাবাদে আবারও হৃদয় বিদারক দৃশ্যের জন্ম দিয়েছে এক ভয়াবহ অগ্নিকাণ্ড। ভারতের দক্ষিণের এই বৃহৎ শহরের আইকনিক চার মিনারের কাছে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 17 জনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও এক 7 বছর বয়সী শিশু রয়েছে, যা এই ঘটনায় শোকের গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে। রোববার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই গুলজার হাউস এলাকার ওই ভবনে আগুন ধরে যায়। প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, তবে এখনও আগুন লাগার কারণ নিশ্চিত নয়। ভোর 6:30টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 11টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে উদ্ধারকর্মীরা। নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে 2 লাখ রুপি এবং আহতদের জন্য 50,000 রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। সরকারের এই সহায়তা ছাড়াও পরিস্থিতি শান্ত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শারজাহতে প্রথম টি-20 ম্যাচের উত্তেজনায় ভরা ম্যাচে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান নতুন এক বিস্ময়কর রেকর্ডের জন্ম দিয়েছেন। আরব আমিরাতের মাঠে দীর্ঘ সময় ধরে ম্যাচে অচল অবস্থা চলার মাঝে তিনি যে দৃঢ় মনোবল ও নিখুঁত বোলিং প্রদর্শন করেছেন তা ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে গেছে। বিশেষ করে শেষের দিকে তার ডেথ ওভারগুলো ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মূল চাবিকাঠি। এই ওভারগুলোতে তিনি করেছেন 7টি ডট বল, যা মূলত ম্যাচের ফলাফলের ওপর বিশাল প্রভাব ফেলেছে। এই ডট বলগুলোই তাকে টি-20 ক্রিকেটের ইতিহাসে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। জানা গেছে মুস্তাফিজুর রহমান এই প্রথমবারের মতো ডেথ ওভারে 300 ডট বলের রেকর্ডের মালিক হয়েছেন। এর আগে এই তালিকায় তিনি ছিলেন শীর্ষে, কিন্তু এই ম্যাচে এসে এক নতুন উচ্চতায় পৌঁছেছেন। আর কোনো বোলার এই পরিসংখ্যানের কাছাকাছি যেতে পারেননি। ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বল 300 মুস্তাফিজুর রহমান, 241 ক্রিস জর্ডান, 240 টিম সাউদি, 222 হারিস রৌফ, 208 জাসপ্রীত বুমরা। এছাড়াও শুধুমাত্র আন্তর্জাতিক টি-20 ক্রিকেট বাদ দিয়ে দেখলে সব ধরনের টি-20 মিলিয়ে মুস্তাফিজের ডেথ ওভারে মোট ডট বলের সংখ্যা দাঁড়ায় 816। এই পরিসংখ্যান অনুযায়ী তিনি এই বিভাগে তৃতীয় অবস্থানে আছেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।